কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো। 15 দিন পরেও আজকে কিন্তু ছবিটা ঠিক একই রকম, আর এর কারণ বাংলাদেশি পর্যটক শূন্য। এখান থেকে আপনি চীনায় চলে যান, বেঙ্গালোর চলে যান, সব জায়গায় এরকম চলছে। এই ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড। ছবিটা একদমই পাল্টায়নি। যে ছবিটা আমরা দেখেছি 15 দিন আগে, ঠিক একই রকম ছবি এখনো নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটে। বাংলাদেশি পর্যটক কার্যত শূন্য এই বিস্তীর্ণ এলাকা। গোটা এলাকার অর্থনীতি যেখানে প্রায় 80% নির্ভর করে বাংলাদেশের পর্যটকদের ওপর, সেখানে এই অর্থনীতি কিন্তু কার্যত এখন হুমকির মুখে। এর আগে আমরা বলেছিলাম সার্বিকভাবে এই নিউ মার্কেট, যেখানে বাংলাদেশি অধ্যুষিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সার্বিকভাবে বাংলাদেশি পর্যটকরা ভিসা না পাওয়ার ফলে কতটা ক্ষতিগ্রস্ত তারা হচ্ছিলেন। তারপর আমরা বললাম সরাসরি ঢাকা কলকাতা ঢাকা রুটের যাত্রীবাহী যে পরিষেবা দিচ্ছিল যে বাসগুলো, সেই বাস ব্যবসায় কতটা তারা ক্ষতির মুখে পড়েছিলেন। এবার আমরা ঠিক আবাসিক হোটেলগুলোর চিত্র তুলে ধরবার জন্য আমরা কলকাতার বিভিন্ন আবাসিক হোটেল, যে সমস্ত হোটেলগুলোতে মূলত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশি পর্যটকরা আসতেন, সেই সমস্ত বাংলাদেশি পর্যটক নির্ভর স্থানীয় আবাসিক হোটেলগুলোর অর্থনৈতিক অবস্থা কিরকম, কোন পর্যায়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই চিত্রই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে চলুন এক এক করে বাংলাদেশি পর্যটক নির্ভর এই আবাসিক হোটেলগুলোর অর্থনৈতিক হাল হকিকত কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে এক এক করে আপনাদের সামনে রাখবো সেই তথ্য। চলুন। একটা হচ্ছে পরিসংখ্যান বলছে, টাইমস অফ ইন্ডিয়া বলছে যে 80% আপনাদের যে রিজার্ভেশন সেটা কমে গেছে। মানে আপনারা যে স্বাভাবিক সময় যে সমস্ত বাংলাদেশি পর্যটকরা আসতেন, কমে যাওয়ার ফলে এখন আবাসিক হোটেলগুলোর প্রায় 80% রুম পড়ে রয়েছে। আপনি কি বলবেন সেটা কারণটা কি? কারণটাই যে বাংলাদেশে আসছে না। আমার খালি হোটেল ব্যবসা নেই, আপনি নিউ মার্কেট অঞ্চল দেখেন, বড় বাজার দেখেন, শ্যামবাজার দেখেন, গড়িয়াহাট দেখেন, শাড়ি মার্কেট পুরো, কাপড় মার্কেট পুরো, তারপরে হোটেল লাইন পুরো, রেস্টুরেন্ট লাইন পুরো, গেস্ট হাউস পুরো, সব একদম মানে টোটালি ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে। আর কি হবে কিছু বোঝা যাচ্ছে না। আমরা এত এত বড় বড় জায়গা নিয়ে কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো, আমরা বুঝতে পারছি না। 40খানা রুম আছে, 20টা লাগছে, 25টা লাগছে, কোনোদিন 15টা লাগছে, এইরকম চলছে। কোথায় থেকে আসবে? ওখান থেকে এই সরকার, আমাদের সরকার ওখান থেকে দেবে, তবে তো তাড়াতাড়ি হলে আমরা বাঁচবো। শুধু তো হোটেল ব্যবসা, ধরুন আপনি মালিক নন, এখানে ধরুন অনেকে স্টাফ থাকে, সুইপার থাকে, ক্লিনার থাকে, এখানে বিভিন্ন কোথায় থেকে দেবো আমরা? টাকা কোথায় থেকে জোগাড় করব? যে ব্যাংক ফ্যাংক লোন নিয়েছি ওটা কোথায় থেকে দেবো, কোথায় থেকে মিটাবো? আমরা তো কিছু মানে মাথা মানে রাতে দিন ঘুম আসছে না, কি করব? আপনারা কি বিষয়টা জানিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে? আমাদের মানে যে আছে, আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে, ওরা তো সব সময় করছে, সব সময় গভর্নমেন্টকে বলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছে কি আমাদের কিছু রাস্তা করেন। আগে তো ভালো ছিল। একটা জিনিস মনে হচ্ছে যে ধরুন বাংলাদেশের অভ্যন্তরে যে কাজটাও হচ্ছে, এটাও তো সমর্থনযোগ্য নয়। ধরুন অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট চালু হয়েছে, ওখানে ব্যাপক প্রোপাগান্ডা চলছে। আবার একটা শ্রেণীর লোকেরা বলছেন আমাদের ভারতে যেতে হবে না, আমরা অন্য জায়গায় যাব। এই যে প্রোপাগান্ডাও তো চলছে। কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে, ওখান থেকে যে গেস্টরা আসছে, যে বর্ডাররা আসছে, ওদেরকে আমরা জিজ্ঞেস করি ওখানে কি হচ্ছে, বলে যে এখানে হচ্ছে, ওখানে বেশি হচ্ছে না, কিন্তু মিডিয়া হাইলাইট অনেক করছে। কম হচ্ছে কিন্তু এখানে যখন 25% হচ্ছে, তো এখানে 100%। মানে মিডিয়া যে দায়িত্বশীল ভূমিকা সেটা কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওই জন্য বিজনেসটা আমাদের, মিডিয়া চায় তো মানে বিজনেসটা ঠিক হয়, মিডিয়া চায় তো বিজনেসটা
শেষ হয়ে যাবে। বিজনেস তো বটেই, তার আগে মনের মানসিকতা, মানে ধরুন আপনার এক দেশের প্রতি অন্য দেশের যে শ্রদ্ধা। আমাদের একটা বাংলাদেশ থেকে ভালো রিলেশন আছে, ওয়েস্ট বেঙ্গলে বলেন আপনি ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, এখানে খালি আমাদের হোটেলে নেই, ডক্টররা যত বড় বড় হসপিটাল আছে সব বাংলাদেশের উপরে একটু ডিপেন্ড করে, আমি বলছি না কি 100% ডিপেন্ড করে, 20% হলেও করে। এখান থেকে আপনি চেন্নাই চলে যান, বেঙ্গালোর চলে যান, সব জায়গায় এরকম চলছে। কলকাতার মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদে স্ট্রিট, সদর স্ট্রিট, এই এলাকাগুলোর দুই ধারে এরকম অসংখ্য ছোট বড় আবাসিক হোটেল রয়েছে। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই হোটেলের সংখ্যা কম বেশি প্রায় 250, এবং তাতে কমপক্ষে 5000-এরও বেশি কক্ষ রয়েছে। আর এই কক্ষগুলোর অধিকাংশই ভাড়া নিয়ে থাকেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বলা ভালো, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ হওয়ার ফলে এ ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। প্রতিদিন এই ভিডিও করার পর আমার কমেন্ট সেকশনে যে সমস্ত আমার সহনাগরিক ভারতীয়রা ব্যক্তিগত আক্রমণ করেন, এই পর্বেও আমাকে ঠিক ব্যক্তিগত আক্রমণ নিয়ে পাল্টা বলতে হলো। পাল্টা বলবো না, আমি আমার জায়গা থেকে পরিষ্কার করব। দেখুন, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ার জন্য আপনারা এটা ভেবেছেন যে এই ভিসা ব্যবস্থাপনা প্রত্যেক দেশের সঙ্গে প্রত্যেক দেশের এটি কূটনৈতিক শিষ্টাচার। হ্যাঁ, প্রত্যেক দেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তা, সুরক্ষা কিংবা অন্য অনেক কূটনৈতিক বিষয়ের কারণে ভিসা প্রক্রিয়া কখনো স্লথ করে, কখনো বেগবান করেন, কখনো তার যে গতিপথ কৌশলগত কারণে সেটা ভিন্ন দিকেও অনেক সময় কূটনীতিকরা নিয়ে থাকেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান রাজনৈতিক উষ্ণতার যে সম্পর্কের জের, সেই জেরের কারণেই এই ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন বাংলাদেশের পর্যটকরা। বলতে কোনো দ্বিধা নেই, এর জেরে বাংলাদেশের সাধারণ পর্যটকরা কিন্তু বিপাকে পড়েছেন, এবং তার কারণে কলকাতার বিস্তীর্ণ এলাকার অর্থনীতি, বিশেষ করে নিউ মার্কেট এলাকার অর্থনীতি কিন্তু বড়সড় প্রশ্নের মুখে পড়েছেন। আমি যেটা শুরুতেই বলেছিলাম, আজ থেকে 15 দিন আগে যে পরিস্থিতি, যে ছবিটা আমি এই নিউ মার্কেট এলাকায় দেখেছি, 15 দিন বাদে আজকে 11 নভেম্বর 2024, আজকের ছবিটাও প্রায় একই রকম। অর্থাৎ ভিসা প্রক্রিয়া যে স্বাভাবিক হয়নি, সেটি কিন্তু আজকের এই চিত্র থেকে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু ভারতীয় আমার সহনাগরিকরাই নন, বাংলাদেশের আমার প্রতিবেশী বাংলাদেশি পর্যটকদের জন্য একটা অনুরোধ আমার রয়েছে। আপনারা যারা এই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আমাদের এই ভিডিও দেখার পর, বলছেন ভারতে আসবেন না, তারা অন্য দেশে যাবেন চিকিৎসার জন্য, যেতেই পারেন, রাস্তা সকলের জন্য খোলা রয়েছে। তবে এই মন্তব্য করার আগে একটু ভাববেন যে আপনারা কোন বিবেচনায় এই ধরনের বৈষম্যমূলক কিংবা বিদ্বেষমূলক মন্তব্য করছেন। আমি নিউ মার্কেট এবং মার্কুই স্ট্রিটের এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছি এবং প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। সবার কথা আপনারা শুনেছেন। এই মুহূর্তে আমি আরো একজনের সঙ্গে কথা বলে নেব। শুধুমাত্র তিনি আবাসিক হোটেলের একজন মালিক তাই নন, উনি কিন্তু এই মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এই এলাকার ব্যবসায়ী সমিতির একজন নেতাও। আমি কথা বলে নেব মন্তোজ দার সঙ্গে। মন্তোজ দা, আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? সব মিলিয়ে কেমন আছেন? সব মিলিয়ে আছি আর কি, বাট বিজনেসের ক্ষেত্রে কিন্তু অসুবিধা তো হচ্ছেই, যে কেননা আমরা তো বেশি রিলেটেড হচ্ছে বাংলাদেশের ওপরে বা বাংলাদেশের টুরিস্টের ওপরে, সব এই জায়গাটাই আমাদের রিলেটেড। সেই জন্যই ওই দিক থেকে বলতে পারো যে কিছুটা বিজনেসের প্রবলেম হচ্ছে, এবং সবই তো রিলেটেড। এগুলোর মধ্যে রয়েছে ভালো থাকা এবং সুস্থ থাকাটা। হ্যাঁ, সেটাই ঠিক আছে। এবার ব্যক্তিগতভাবে আপনার ভালো থাকা না থাকা অর্থনৈতিক বিষয়, তাতে আমাদের ভারতের অভ্যন্তরীণ সিকিউরিটি, নিরাপত্তা একটা বড় প্রশ্ন। অনেকে বলছেন যে নিউ মার্কেট বা মার্কুই স্ট্রিটের এলাকায় যে ব্যবসা, সে ব্যবসা বন্ধ হয়ে গেলে যাক না, দেশের অর্থনীতি বড় না নিরাপত্তা বড়?
সেই হিসাবে আপনি কিভাবে বলবেন? না না, আমরা দেখো নিরাপত্তার উপরে কোনো আপোষ করব না। আমরা ইন্ডিয়া হিসাবে আমরা কোনোদিনও করব না ভারতবর্ষের ইয়েতে। বাট একটা জিনিস হচ্ছে যে দেখো, নিরাপত্তা তো আছেই এবং ভারত সরকার দিচ্ছে, বাট তার জন্য যে সব কিছু বন্ধ হয়ে যাবে সেটা তো না। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড, কেননা এখানে পর্যটন বেশি আসে বাংলাদেশ থেকে, বিশেষ করে নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, আমাদের মার্কো স্ট্রিট এরিয়ে, তারপরে এদিক থেকে চলে যাবে দার্জিলিং, সিকিম, আসামের বেল্ট, ত্রিপুরার বেল্ট, এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড। কেননা এই জায়গাগুলোতে বাংলাদেশি পর্যটকরা বেশি ট্রাভেল করে। চেন্নাইও তো কিন্তু প্রবলেম, কেন আজকের দিনে মেডিকেল ইয়েতে আপনার পিয়ারলেস ইন একটা বড় পিয়ারলেস হোটেল একটা বড় প্রজেক্ট করছে, কাদের জন্য করছে? তো এটা আমাদের অর্থনৈতিক তো একটা বড় ব্যাপার। দেশের নিরাপত্তা যার ঘাড়ে রয়েছে, যার কাঁধে রয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা পেট্রাপোলে মৈত্রী সেতু উদ্বোধন করেছেন। আমরা একটু শুনে নেব মৈত্রী সেতু উদ্বোধন করার সময় অমিত শাহ কি বলেছেন, এবং তারপরে আসবো অমিত শাহর কথার পর ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। हमारे पड़ोसियों के से संबंध को बेहतर बनाने के अंदर भाषा, संस्कृति और साहित्य के बेहतर आदान प्रदान के अंदर इतना बड़ा योगदान कर सकता है, इसका उदाहरण हमारे लैंड पोर्ट अथॉरिटी का ये 10 साल में जो विकास हुआ है। যে বিষয়টি অমিত শাহর বক্তব্য আপনিও শুনেছেন, আমরাও শুনেছি। সব মিলিয়ে নিরাপত্তা যার কাঁধে, তিনিই বলছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে, নেপাল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এত হাজার কোটি টাকা খরচা করে এই সীমান্তে উনি একটা স্থাপনা তৈরি করেছেন, মৈত্রী গেট, যে মৈত্রী গেট দিয়ে ভারত বাংলাদেশের, এবং উনি বলছেন যে এশিয়ার সর্ববৃহৎ, দ্বিতীয় বৃহত্তম সীমান্ত পথ উদ্বোধন করলেন, সীমান্ত দ্বার। তারপরেও আমরা ভারতীয় এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চলছে, বিদ্বেষমূলক কথাবার্তা চলছে। ভারতীয়রা বলছেন তোমরা বাংলাদেশিরা এসো না। কেউ কেউ বলছেন যে ভারতীয়রা রাস্তায় পটি করছেন, এই ধরনের ভাবে মন্তব্য করছেন। আপনি ওভারঅল কিভাবে দেখছেন বিষয়গুলো? এত বড় একটা করিডোর উদ্বোধন হলো, ভারতবর্ষ সবার কথা চিন্তা করে এবং বাংলাদেশের কথা চিন্তা করেই কিন্তু এটা হয়েছে, যে আমাদের এখানে প্রচুর পর্যটন আসে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যেটা বিজনেস রয়েছে, আমরা এক্সপোর্টে অনেক এক্সপোর্ট করি বাংলাদেশে, সেখানেও রেভিনিউ আসছে। সেই ক্ষেত্রে একটা বড় পরিকল্পনা তো রয়েছে গভর্নমেন্টের। সেই ক্ষেত্রে দেখুন, সামান্য কোনো প্রবলেম এখন ফেস যারা করছে বা কিছু একটা সিচুয়েশনের জন্য যে এই প্রবলেমগুলো হচ্ছে, সেটা সাময়িক, আমার মনে হয় এটা কেটে যাবে তাড়াতাড়ি। আমরা কথা বলছিলাম বিশিষ্ট ব্যবসায়ী এবং এই এলাকার একজন অভিভাবক। প্রিয় দর্শক, আমি বরাবরের মতো এখনো আজকেও বলবো, একই রকম ভাবে বলবো, ভারত এবং বাংলাদেশ আমরা দুই প্রতিবেশী দেশের সাধারণ মানুষেরা, বন্ধু, স্বজন, আত্মীয়। আমাদের মধ্যে এই চলমান বিভেদ, বৈষম্যমূলক, বিদ্বেষমূলক এই মনোভাব অচিরেই কেটে যাবে এবং মুক্ত বাতাসে আবার প্রশান্তির এবং বিশ্বাসের শ্বাস প্রশ্বাস নেব, এমনটা প্রত্যাশা করেই আজকের মতো এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। টাটা, নমস্কার।